শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু সিরিজের লালু 1। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দিয়ে ভয় দেখানো, এবং সেই ভয় দেখানোতে তিনি পড়ে গিয়ে তার একটি পা মচকে যায় এবং গত 7-8 দিন তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়েছিল। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে, সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করবার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের অনেক চেষ্টায়, অনেক দুঃখ কষ্ট সয়ে লেখাপড়া শিখে তিনি এখন মস্ত উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকেই বাড়িতে পড়ানোর টিউটর আসবে। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল মার উপর খুব চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার বসানোর চেষ্টা করিয়েছেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা মানে বাড়িতে পুলিশ ডেকে আনার সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ে ধুলো নেবেন, কিন্তু তিনি বৃদ্ধ মানুষ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত থাকেন সারা দিন। এতদিনে মনস্কামনা সিদ্ধ হতে চলেছে তার। গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে উঠবে। নিচের বড় ঘরটা থেকে সব আসবাবপত্র সরানো হলো। নতুন বেতের খাট, নতুন শয্যা সবই তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরের এক কোণে তার পুজো আহ্নিকের ব্যবস্থা হলো, কারণ তেতলায় ঠাকুর ঘরে উঠতে নামতে তার অনেক কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেন ঝড় বৃষ্টি থামছেই না, এবং থামবার যে কোনো চিহ্ন সেটাও দেখা যাচ্ছে না। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফলমূল সাজাতে লালুর মা নিঃশ্বাস ফেলার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে মুছে মশারি গুজে দিয়ে বিছনা করে গেছেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে সুকোমল শয্যার পরিপাট্য প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার পরিপাটি বিছনার উপর পেট গড়িয়ে জল পড়তে লাগলো। উফ, কি যে ঠান্ডা সে জল! ব্যস্তভাবে বিছানা ছেড়ে উঠে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করেছে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদ্রে ছাদটা এর মধ্যেই ফেটেছে। বেতের খাট খুব বেশি ভারী হয় না। মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক প্রান্তে টেনে নিয়ে গিয়ে আবার শোবার চেষ্টা করলেন, কিন্তু আধ মিনিটের বেশি নয়। চোখ দুটি সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা পানি আবার টপ টপ করে তার পেট গড়িয়ে যথাস্থানেই পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইস, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ চৌচির হয়ে ফেটে গেছে। আবার শুলেন। আবার পেটের উপর জল পড়তে লাগলো। আবার উঠে পেটের জলটা মুছে খাটটা টেনে নিয়ে গিয়ে একধারে গেলেন, কিন্তু শোবা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে গিয়ে অন্য ধারে গেলেন, কিন্তু সেখানেও একই অবস্থা। এবার দেখলেন বিছানাটা ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলতেও ভয় হচ্ছে তার। আবার থাকাটাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ ভেঙে কখন মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু আলো খুব মৃদু। কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার জো কি? কোথায় চাকর বাকর? কোন ঘরে শোয় তারা? কিছুই জানা নেই। তিনি চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না।
একধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল যারা আসতো তারাই এসে বসতেন ওখানে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন। কিন্তু উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ লাগছে। শীতে গা শিরশির করে উঠল। কোচার খুঁটটা গায়ে জড়িয়ে পা দুটি আঁটোসাঁটো করে যথাসম্ভব উপরে তুললে একটু আরাম পাবার সব আয়োজন করে নিলেন। নানাবিধ ক্লান্তি ও বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণের দুই একটা অম্ল উদ্গারের আভাস। উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র 2 মিনিট অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে সেনাবাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন। কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্যে যেমন, ঘরের বাইরে মশার জন্যে তেমন। হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছার জোরে জোরে সঞ্চালনের কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত শিশু সুলভ দেখাবে বিধায় বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত। শুধু তার ছোটাছুটিরই বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজল। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারছি নে। বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা বাঁচে তো এ দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সে গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠলেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ করেছে মাত্র, যদিও তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তাকে ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ করলেন। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কী ব্যাপার? দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, আর তার ক্যাম্ব্রিজের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে। কুশাকুশি আসন প্রভৃতি যথাস্থানে নেই কেউ। পূজান্নিকে জিনিসপত্রগুলো সব এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের হাঁক পারলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব কোথায় গেলেন? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি যেন একটা বসে আছে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পারছিল না যে মা। কেন বাবা? তুমি বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার সব খাটের উপর, গায়ের উপর। খাট টেনে টেনে যেখানেই নিয়ে যায় সেখানেই জল পড়ে। পাশে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই পালিয়ে বাইরে এলাম। কিন্তু তাতেই কি রক্ষে মা? পঙ্গপালের মতো ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন খুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধার যায়, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধহয় শুষেই নিয়েছে। বহু প্রয়াস, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল।
বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছনা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি তখনও, কিছুটা তখনও বাকি রয়েছে। পাগলের মতো ছুটে বাইরে বেরিয়ে গেলেন। চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোই যাকগে, বজ্জাতকে যেখানে পাবি মারতে মারতে কানে ধরে নিয়ে আস। লালুর বাবা সেই মাত্রই নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো? হলোটা কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে মরব। এই মহাপাপের প্রায়শ্চিত্ত করব আমি। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে দেখো গে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে? তুমি বলে দাও আমায়। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা একে এসে বললেন, লালুবাবু কঠিন আই হে। আর একজন এসে জানালেন যে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন। তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু 15 দিন আর বাড়ি ত্রিসীমানায় পা দিলে না। ধন্যবাদ। লালু সিরিজের লালু 2। তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই, জানাও নেই বোধ হয়। হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তাকে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে না। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা মাত্র। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত। তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতাম তাকে। লালু ছাতি মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে। আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে যেতাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার দাঁটি, একটা নুরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না সে এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি কাজ যে সে করত। কোনো কাজে কখনো সে না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছুটির পরের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি যে একটা সুন্দর ঘড়ি তৈরি করলো, এবং সেগুলো সে গঙ্গার ঘাটে বসে বসে 2.5 টাকায় সব খেলনা বিক্রি করে দিল। তারপরে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিলে। বছরের পরে বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনই অপরিসীম। ভয় কারে কয় সে বোধহয় সে জানতই না। সকলের কাছেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে আগে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোত্থেকে যে আসে। 2-একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়।
কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় কাতরাচ্ছে, অবচেতন অবস্থা। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল। এখন উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বললে, পাঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। লোক দৌড়ালো তার কাছে। লালু ঘুম ভেঙে বসে বলল, না, আমি পারবো না। না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, যা হয় হোক, ছোটবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট সময় মাত্র, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়ে এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাতুর্যে মশাইয়ের ভাবনা ঘুচল, সময় নেই। তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবা ফুলের মালা পরে হাড়ি কাটে পড়ল। বাড়িশুদ্ধ সকলে মা মা। রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্ত কণ্ঠ কোথায় ডুবে গেল? লালুর হাতের খড়গ নিমিষে সজোরে উপরে উঠেই থেমে গেল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটির রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢোক গিলে ঢাকঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে গেল। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাড়ি কাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের সামনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা এক নিমিষেই থেমে গেল। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফোরিত চোখের পাতা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কোথায়? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে, আর তো পাঠা নেই, আমাদের তো 2 করেই বলি দেওয়া হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা আবার মাথার উপরে বারদুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা, সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা, জয় কালী বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক ওদিক লাফিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে। পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োহুড়িতে সেখানে যেন যুদ্ধ বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কারুর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে দিচ্ছে, কারোর গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো অবস্থা। একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে, কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য। তারপরে সমস্ত ফাঁকা। লালু গজরে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগা লোক। সে গোলযোগের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছিল প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন, কিন্তু বিপুল আয়তনের দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা সম্ভব ছিল না। লালু এগিয়ে গিয়ে বা হাতে তার একটা হাত চেপে ধরলেন। বললে, চলো, হাড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে বলে বজ্রমুঠি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উঠে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন, লালু, স্থির হয়ে চেয়ে দেখো, আমি পাঠা নই, মানুষ।
আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই, তোমার বাবা আর আমি দুই ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে, চলো তোমাকে বলি দেব। মায়ের আদেশ। চাটুর্যের ডুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মা যে জগৎজননী। লালু বললেন, জগৎজননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে? বলো। চাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন, কোনো দিন নয় বাবা, আর কোনো দিন নয়। মায়ের সম্মুখে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথায়? গুরুদেব, সে কই? এই বলে সে আবার একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে বিভিন্ন গলায় ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটা গলা মিশিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না। হা হা করে হেসে উঠল। এমন জেরে হেসে উঠল যে দুম করে মাটিতে খাড়াটাকে ফেলে দিয়ে দৌড়ে বাড়ির দিকে পালালো। তখন কারো বুঝতে বাকি রইল না, খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে আবার জুটল সবাই। ঠাকুরের পুজো তখনও কিছুটা বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যের মশাইয়ের সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোকরাটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই, আমার নামই মনোহর চাটুর্যে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে কোথায় পালিয়ে গেল। 7-8 দিন কেউ তার খোঁজ পেলে না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে ক্ষমা আর পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়িতে আর কালী পুজোয় তখন থেকে পাঠা বলি উঠে গেল চিরতরে। ধন্যবাদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু সিরিজের লালু 3 এবং শেষ পর্ব। আমাদের শহরে তখন শীত পড়ছে। হঠাৎ কলেরা দেখা দিয়েছে। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষের ভয়ে হতজ্ঞান হবার মতো অবস্থা। কারো কলেরা হয়েছে শুনলে সে পাড়ায় মানুষ থাকতো নাকি মরে গেছে সে ব্যাপারে কারোর কোনো জ্ঞান নেই। মারা গেলে দাহ করার লোক মেলে না। কিন্তু সে দুদিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে 2-3 ঘন্টা পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জনা কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পায়। রাজদ্বারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্য কাজ এই সংসারে কি আর আছে? আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকাদারের কাজে বাইরে না গেলে সেও আমাদের সাথে মিলে যেত। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষে পেল না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে আর কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি আর দেখিনি দ্বিতীয়। রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির আর তুলনা হয় না। সে বারবার দেখলে সারা জীবনেও কেউ যদি একবার তা দেখে তা সারা জীবনেও ভোলার নয়। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কে করবে? কেউ কিছু বলার আগে লালু বলে উঠল, ও কাজটা আমিই করব। পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব।
বাংলা স্কুল মিনিট 5 পথ মাত্র। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধা ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিলে কেমন হয় লালু? লালু বলল, ভালো কথা, এখনই পরিয়ে দিচ্ছি পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বললেন, তাহলে পরিয়ে দে। এই কথা শুনেই লালু এক লাফে ঘরে ঢুকে কৌটা বার করে আনতে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মরদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ হয়ে দাঁড়িয়ে চোখের জল মুছতে থাকলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে ক্লান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান, অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ার জলে ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর গায়ে এবং পায়ের আশেপাশে আশ্রে পড়ছে এবং খেলা করছে। শহর থেকে গরুর গাড়িতে পরাবার কাঠ নিয়ে আসা হচ্ছে। না জানি সে কতক্ষণে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময়ে আমরা তাদের হাত দিয়ে এসেছি, তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে পাবে না। কাছে আশ্রয় পাওয়ারও কিছু নেই, একটা গাছ পর্যন্ত নেই। বড় একটা গাছ থাকলে খুব ভালো হতো। কতকটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু ততখানি ছোটা তো আর সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টি ধারার শোষ শব্দ এলো কানে, ক্রমশ সেটা নিকটতর হয়ে আসলো। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়তে লাগলো তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার কোনো ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরছে না কেন? সে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে মনে হয় বাড়ি পালিয়ে গেছে। খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকমই। যদি এত ভয়ই হয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি? শ্মশান ভূমি কিনা? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয়? আমার কখনোই কোনো ভয় ছিল না। অন্তত 1000টা মরা পুড়িয়েছি আমি। এরপরে মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেলিস। খুড়ো চুলি কাটলেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন 2 গুণ হয়েছে, তাই না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব ভিজেছে যে জলে, কিন্তু তুলো জলে ভিজলে যে চুপসে যায়, আরো ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো। খুড়ো রাগ হয়ে বললেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বয়ান্না প্রায় শেষ হলো। নুরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো, মরা যেন কেমন নড়ে চড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি আর কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি আছে ওই কাঠগুলো নিয়ে আয়, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মরাটা কেমন যেন নড়ল। খুড়ো এবারে হাহা করে হেসেই উঠলেন, ছোকরার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে 1000-এর উপর মরা পুড়িয়েছে, কাকে রে? নুরু বললে, ওই দেখুন আবার নড়ছে,
খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে। মুখের কথাটা তার শেষ হলো না, হঠাৎ লেপকাথা জড়ানো মরা, হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নুরুকে খাবো না, গোপালকে খাবো। ওরে বাবারে, আমরা সবাই মরলাম। ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সুমুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেলবে গো, রাম 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 রাম। এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নুরু, পালাস নে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয় না রে ভাই। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললেন, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি তোমার। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে। এমন শয়তান ছেলে আমি আর জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরার সাথে কলেরারই বিছনায় এসব সে গ্রাহ্যই করে না। এবার এলো মুখে আগুন দেবার পালা। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না সে তো হবে না, ওর মা শুনতে পেলে আমার মুখ দেখবেন না। সবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় চান সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন সেই মাত্র সূর্য উদয় হয়েছে। সব শান্ত। ধন্যবাদ।